আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছি আমরা? আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা প্লিজ জানাবেন। আমার সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা? আমার সাউন্ড যদি ওকে থাকে তাহলে আমাকে প্লিজ একটু জানাবেন যে সাউন্ড ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের যে সকল ভাই বোনরা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি নিচ্ছেন, চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমাদের ধারাবাহিক ক্লাস, আজকে ফ্রি ক্লাস শুরু হচ্ছে আজকে থেকে, এবং আমরা প্রতিদিন এই ক্লাসগুলো পরিচালনা করব। আমি একটু সবার কাছে অনুরোধ করব যে ক্লাসগুলো যেন আপনি একটু শেয়ার করে রাখেন। এটা আপনার কাছে আমার অনুরোধ যে ক্লাসটা আপনি শেয়ার করে রাখবেন। তো যারা দেখছেন আমাকে একটু বলবেন যে আমার আমার সাউন্ডটা ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যদি ক্লিয়ার দেখা যায়, যদি ক্লিয়ার দেখা যায় তাহলে আমাকে তা একটু জানান যে সাউন্ড ঠিক আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। দু একজন যদি কমেন্ট করেন তাহলে আপনাদের আমি কমেন্ট গুলো পড়তে পারবো ইনশাআল্লাহ। এবং আমি আজকের ক্লাসগুলোর মাধ্যমে চেষ্টা করব আপনাদের একদম বেসিক টপিক থেকে পড়ানোর, যেমন একদম আপনি শুরু থেকে সবকিছু পড়তে পারেন। অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। কানিজ ফাতেমা বলছে সাউন্ড ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ কানিজ, সাউন্ড যদি ঠিকঠাক থাকে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন প্লিজ। আচ্ছা, প্রস্তুতি কারা নিচ্ছেন একটু আমাকে বলবেন। এখানে জব ক্যান্ডিডেট কারা আছেন আমার ভাই বোনরা, জবের শিক্ষার্থী যারা যারা আছেন একটু কমেন্ট করবেন। জবের শিক্ষার্থী যারা আছেন, জবের শিক্ষার্থী যারা আছেন তারা একটু প্লিজ কমেন্ট করবেন। জবের শিক্ষার্থী যারা আছেন, জবের শিক্ষার্থী যারা আছেন। ওকে, আমরা তাহলে শুরু করতে পারি। আচ্ছা, আমরা শুরু করি। প্রাচীন ইতিহাস। ওকে, আমরা ইতিহাসের ধারাবাহিক সিরিজ পড়বো ইনশাআল্লাহ। আমরা এই লেকচারের মাধ্যমে আমরা প্রাচীন ইতিহাসের বেসিক তথ্য, উপাদান, ইতিহাসের বিভিন্ন কিছু এবং প্রাচীন জনপদ নিয়ে আলোচনা করব। প্রাচীন জনপদ, সবাইকে আমরা আজকে আলোচনা করব প্রাচীন জনপদ। প্রাচীন জনপদ, খেয়াল করেন বাংলায় অনেকগুলো ছোট ছোট নগরী ছিল। তো এই যে ছোট ছোট নগর বা নগরী যেটা আপনি বলেন, এটাকে বলা হতো প্রাচীন বাংলার জনপদ। তো এরকম বাংলার জনপদ গুলোর মধ্যে আমরা ইতিহাস ঘাটলে 16টি জনপদের নাম পাই। অর্থাৎ প্রাচীন বাংলায় মোট 16টি জনপদের নাম পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জনপদ গুলো আছে সেগুলো নিয়ে আজকে আমাদের কথাবার্তা চলবে। তাহলে প্রাচীন বাংলায় মোট কতটি জনপদের উল্লেখ পাওয়া যায়? প্রাচীন বাংলায় মোট 16টি জনপদের উল্লেখ আমরা পাই। কতটি জনপদ? মোট মোট 16টি জনপদ। মোট 16টি জনপদের জনপদের উল্লেখ পাওয়া যায়। উল্লেখ পাওয়া যায়, 16টি জনপদের উল্লেখ পাওয়া যায়। আমাকে একটু কমেন্ট করেন। তার মানে এর মধ্যে সবচেয়ে প্রাচীন যে জনপদটা আছে, এর মধ্যে সবচেয়ে প্রাচীন যে জনপদটা আছে তার নাম কি? একটু দেখি কমেন্টে জানাতো ভাই। এর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? মোট 16টি জনপদের উল্লেখ পাওয়া যায়, এর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? মোট 16টি জনপদের উল্লেখ পাওয়া যায়, এর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? এটা আমাকে একটু বলেন। সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? সবচেয়ে প্রাচীন জনপদ তাহলে কোনটা? সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা দেখি। আচ্ছা, সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। তো একজন কমেন্ট করেছেন সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। হ্যাঁ, আমরা তাহলে একটু আলোচনা করতে চাই পুন্ড্র জনপদ নিয়ে। আচ্ছা, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি ভাই বললাম? পুন্ড্র জনপদ। সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। আচ্ছা, এই যে পুন্ড্র, এটার অবস্থান কোথায়? এটা বগুড়া, রংপুর, দিনাজপুর এবং রাজশাহীতে এটার অবস্থান ছিল। তাহলে এই পুন্ড্র জনপদের অবস্থান, পুন্ড্রের অবস্থান কোথায়? পুন্ড্রের অবস্থান হচ্ছে
বগুড়া, বগুড়া, রংপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, রংপুর, রাজশাহী এবং দিনাজপুরে। বগুড়া, রংপুর, রাজশাহী এবং কোথায়? দিনাজপুর। তাহলে বগুড়া, রংপুর, রাজশাহী এই অঞ্চলটাতে যে জনপদটা পাওয়া যায় তার নাম কি? তার নাম হচ্ছে পুন্ড্র জনপদ। অবস্থান কোথায়? বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুর। বগুড়া, রংপুর, রাজশাহী এবং কি দিনাজপুর। বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুর। আচ্ছা, এই জনপদের সাথে যে জড়িত নদী আছে, জড়িত নদী অর্থাৎ এইটা যে নদীর তীরে গড়ে উঠেছে সেই নদীটার নাম হলো করতোয়া নদী। করতোয়া। প্রাচীন বাংলার জনপদ পুন্ড্র যে নদীর তীরে গড়ে উঠেছে তার নাম হচ্ছে করতোয়া নদী। নদীটার নাম কি? করতোয়া নদী। তাহলে পুন্ড্র জনপদটা করতোয়া নদীর তীরে এই অঞ্চলগুলোতে গড়ে উঠেছে, যেটা বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ ছিল। আচ্ছা, তাহলে এই পুন্ড্র জনপদের একটা রাজধানী ছিল। রাজধানী, পুন্ড্রের রাজধানী ছিল পুন্ড্র নগর। পুন্ড্র নগর বা পুন্ড্র বর্ধন। পুন্ড্র নগর বা পুন্ড্র বর্ধন। পুন্ড্র বর্ধন। পুন্ড্র নগরের রাজধানী ছিল পুন্ড্র নগর বা পুন্ড্র বর্ধন। আচ্ছা, এই যে পুন্ড্র নগরের কথা বলছি, এই পুন্ড্র নগরের বর্তমান নাম কিন্তু মহাস্থানগড়। এই যে পুন্ড্র নগরটা আছে এইটার বর্তমান নাম, বর্তমান নাম মহাস্থানগড়। মহাস্থানগড়। পুন্ড্রের বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড়, তাই না? আচ্ছা, তাহলে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন যার বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। যদি আপনাকে বলে সবচেয়ে প্রাচীন নগরী কোনটা, বাংলার সবচেয়ে প্রাচীন নগরী, তাহলে নগরী যদি বলে, নগরী বললে মহাস্থানগড় হবে। সবচেয়ে সবচেয়ে প্রাচীন নগরী, সবচেয়ে প্রাচীন নগরী, বাংলার সবচেয়ে প্রাচীন নগরীর নাম হলো পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন বা মহাস্থানগড়। তাহলে এই যে মহাস্থানগড় যেটা আছে, এই মহাস্থানগড়কে শাসন করেছিল কারা? এই মহাস্থানগড়ে কিন্তু শাসন করত মৌর্য এবং গুপ্তরা। অর্থাৎ এই পুন্ড্র জনপদে শাসন করে কারা? মৌর্য এবং গুপ্তরা শাসন করে। লিখে রাখতে পারেন যে শাসন করেন, শাসন করেন, শাসন করে। কারা শাসন করেছে? মৌর্য বংশের শাসকরা এবং গুপ্ত বংশের শাসকরা। গুপ্ত বংশের শাসক এখানে শাসন করেছে। যেমন আমরা আমরা সম্রাট অশোকের রাজধানী এখানে স্থাপন হয়েছিল। কার? সম্রাট অশোকের রাজধানী। তাহলে এই যে পুন্ড্র নগর বা পুন্ড্রবর্ধন বা মহাস্থানগড়, এখানে মৌর্য বংশের কোন শাসক শাসন করেছে? শাসন করেছে সম্রাট অশোক। তাহলে সম্রাট অশোকের প্রাদেশিক রাজধানী ছিল এখানে। কার? সম্রাট অশোকের প্রাদেশিক রাজধানী। সম্রাট সম্রাট অশোকের সম্রাট অশোকের প্রাদেশিক রাজধানী। প্রাদেশিক। সম্রাট অশোকের প্রাদেশিক রাজধানী। সম্রাট অশোকের প্রাদেশিক রাজধানী ছিল, সম্রাট অশোকের প্রাদেশিক রাজধানী ছিল এই পুন্ড্রনগর বা মহাস্থানগড়। এখন এই পুন্ড্রনগর মহাস্থানগড় যেটা, এই কারণেই কিন্তু এখানে সম্রাট অশোকের শিলালিপি পাওয়া গেছে। সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায়। আর এই জায়গাটা আবিষ্কার করেছে, অর্থাৎ এই মহাস্থানগড় যেটা, এটা আবিষ্কার করেছে 1879 সালের দিকে আলেকজান্ডার কানিংহাম। 1879 সালে আলেকজান্ডার কানিংহাম আবিষ্কার। তাহলে এটা আবিষ্কার করে কে? এই মহাস্থানগড়টা আবিষ্কার আবিষ্কার 1879 সালে। 1879 সালে আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম এটা আবিষ্কার করেছিলেন। আলেকজান্ডার কানিংহাম আবিষ্কার করেছেন। এবং আমরা দেখতে পাই যে কালের বিবর্তনে এটা সবচেয়ে উন্নত নগরী হয়ে যায় এবং ইউনেস্কো কিন্তু এটাকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করেছিল 2016 সালের দিকে। ইউনেস্কো সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করেছিল 2016 সালে মহাস্থানগড়টাকে। তো এই মহাস্থানগড়ে অনেক কিছু পাওয়া যায়, অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া যায় যেগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসে। মহাস্থানগড়ে কি পাওয়া যায় আমরা একটু যদি দেখি, এই জায়গাটায় এই পুন্ড্র জনপদে কি পাওয়া যায়? মহাস্থানগড়ে পাওয়া যায় এখানে এখানে কি আছে ভাই? এখানে আছে শাহ সুলতান বলখির মাজার। শাহ সুলতান বলখির মাজার। শাহ সুলতান বলখির মাজার। মহাস্থানগড়ে পাওয়া যায় শাহ সুলতান বলখির মাজার। এখানে পাওয়া যায় বৈরাগীর ভিটা। কি পাওয়া যায়? এটাকে আমরা মাহিসাওয়ারও বলি।
মাহিসাওয়ার। শাহ সুলতান বলখির বাজার বা মাহিসাওয়ার বলি, মাহিসাওয়ার, মাহিসাওয়ার, মাহিসাওয়ার। এখানে পাওয়া যায় বৈরাগীর ভিটা, বৈরাগীর ভিটা, বৈরাগীর ভিটা পাওয়া যায়। এখানে পাওয়া যায় গোবিন্দ ভিটা, গোবিন্দ ভিটা, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা। এখানে পাওয়া যায় খোদার পাথর ভিটা, খোদার পাথর, খোদার পাথর ভিটা। তাহলে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা এখানে পাওয়া যায়। এখানে আছে পরশুরামের প্রাসাদ, পরশুরামের প্রাসাদ, পরশুরামের প্রাসাদ, পরশুরামের প্রাসাদ, বৈরাগীর ভিটা, গোবিন্দ পাথর ভিটা, খোদার পাথর ভিটা, পরশুরামের প্রাসাদ, পরশুরামের প্রাসাদ। এখানে পাওয়া যায়, এখানে পাওয়া যায় জিয়ত কুণ্ড, কি পাই? জিয়ত কুণ্ড, জিয়ত কুণ্ড। এখানে পাওয়া যায় জিয়ত, জিয়ত কুণ্ড, এখানে জিয়ত কুণ্ড। এখানে এখানে আরো আমরা দেখতে পাই বেহুলার বাসর ঘর, বেহুলার বাসর, বেহুলার বাসর ঘর, বেহুলার বাসর ঘর আছে। তাহলে খোদার পাথর ভিটা, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, জিয়তকুণ্ড, পরশুরামের প্রাসাদ, শাহ সুলতান বলখির মাজার, শাহ সুলতান বলখির মাজার। এখানে শিলা দেবীর ঘাট আছে, শিলা দেবীর ঘাট, শিলা দেবীর ঘাট, শিলা দেবীর ঘাট। এখানে আছে পদ্মা দেবীর বাসভবন, পদ্মা দেবীর বাসভবন, পদ্মা দেবীর বাসভবন, বাসভবন। এখানে পাওয়া যায় ব্রাহ্মী লিপি, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন যে লিপি ব্রাহ্মী লিপি, সে ব্রাহ্মী লিপি পাওয়া যায়, ব্রাহ্মী লিপি। এখানে সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায়, এখানে সম্রাট অশোকের শিলালিপি, শিলালিপি পাওয়া যায়, সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায়। তাহলে গোবিন্দ ভিটা, বৈরাগীর ভিটা, খোদার পাথর ভিটা, জিয়তকুণ্ড, ব্রাহ্মী লিপি, সম্রাট অশোকের শিলালিপি, এই সবকিছু কোথায় পাওয়া যায়? এই সবগুলোই কিন্তু পাওয়া যায় এই মহাস্থান গড়ে, পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন বা মহাস্থান গড়ে। ওকে, আমাকে একটু বলেন, তাহলে একটু নোট করবেন, আমার সাথে একটু নোট করবেন, আমার সাথে একটু নোট করার চেষ্টা করবেন, যারা আছেন আমার সাথে একটু নোট করার চেষ্টা করবেন। তাহলে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম হলো পুণ্ড্র জনপদ। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি ভাই? সবচেয়ে প্রাচীন জনপদের নাম হলো পুণ্ড্র জনপদ। আচ্ছা, তাহলে এটার অবস্থান কোথায়? বগুড়ার মহাস্থানগড়। এটা আবিষ্কার করেছিলেন কি? আলেকজান্ডার কানিংহাম আবিষ্কার করেছেন, আলেকজান্ডার কানিংহাম। আচ্ছা, এখানে শাসন করছে কারা? মৌর্যরা এবং গুপ্তরা। সম্রাট অশোকের প্রাদেশিক রাজধানী এখানে স্থাপন করা হয়েছিল। এই জনপদটা গড়ে উঠেছিল করতোয়া নদীর তীরে। কোন নদীর তীরে? করতোয়া নদীর তীরে। এই যে পুণ্ড্রজয়ী জনপদটা দেখতে পাই এই জায়গাটায়। ওকে, এরপরে আমরা একটু বলেন, আমাকে একটু ক্লিয়ার করেন যে এই পুণ্ড্র জনপদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন কিনা, পুণ্ড্র জনপদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন কিনা। এবার আমরা একটু আলোচনা করব, জনপদের নাম হলো গৌড়। গৌড়, দেখেন পুণ্ড্রের পাশের, বরেন্দ্রের পাশে একটা জনপদ, তার নাম হচ্ছে গৌড় জনপদ, গৌড় জনপদ। খেয়াল করেন, এরপরে আমরা আলোচনা করব গৌড় জনপদ। গৌড় জনপদটা কোথায় গড়ে উঠছে, কে একটু কমেন্ট করে জানাবেন। এই গৌড় জনপদের অবস্থানটা ছিল মুর্শিদাবাদ, মালদহ, বিহার, উড়িষ্যা। গৌড় জনপদের অবস্থান কোথায় ছিল? গৌড় জনপদের অবস্থান ছিল মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, বিহার, বিহার, উড়িষ্যা, মুর্শিদাবাদ, বিহার, উড়িষ্যা, মালদহ, এই জায়গাটায় গৌড় জনপদটা ছিল। আর বাংলাদেশের যে জেলায় গৌড় জনপদটা গড়ে উঠেছিল সেই জেলাটার নাম হলো চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের একমাত্র জেলা, বাংলাদেশের একমাত্র জেলা যে জেলাতে এই গৌড় জনপদটা গড়ে উঠেছিল তার নাম হলো চাঁপাইনবাবগঞ্জ। আর এই গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। গৌড়ের রাজধানী কি ছিল ভাই? এই গৌড় জনপদের রাজধানী, এই গৌড় জনপদটার রাজধানী, গৌড়ের রাজধানী, গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, কর্ণ সুবর্ণ। এই কর্ণ সুবর্ণের বর্তমান অবস্থানটা কোথায়? কর্ণ সুবর্ণের বর্তমান অবস্থানটাই রয়েছে মুর্শিদাবাদে। কর্ণ সুবর্ণের অবস্থান কোথায়? কর্ণ সুবর্ণের অবস্থান রয়েছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ।
কর্ণ সুবর্ণের অবস্থান কোথায়? মুর্শিদাবাদে। বাংলাদেশের একমাত্র জেলা গৌড় জনপদের অন্তর্ভুক্ত। আর এই যে জনপদটা আছে গৌড়, এর কথা সর্বপ্রথম আমরা পাই পাণিনির গ্রন্থে। পাণিনির গ্রন্থে। তাহলে গৌড়ের কথা প্রথম পাওয়া যায়, গৌড়ের কথা প্রথম পাওয়া যায় গৌড়ের উল্লেখ প্রথম পাওয়া যায় যে গ্রন্থে তার নাম হলো পাণিনির গ্রন্থে। পাণিনির গ্রন্থে, বৈয়াকরণিক যে পাণিনি আছে তার গ্রন্থে আমরা গৌড়ের উল্লেখ পাওয়া যায়। এবং এই চাঁপাইনবাবগঞ্জ একটা মসজিদ আছে যার নাম হলো গৌড়ের ছোট সোনা মসজিদ, যেখানে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি আছে, যেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জ এই জনপদটা 7 নং সেক্টরের অধীনে ছিল কিন্তু, চাঁপাইনবাবগঞ্জ। তাহলে গৌড়, তাহলে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ পেলাম পুন্ড্র, এরপরে আমরা আলোচনা করলাম গৌড়, যেটা বর্তমান অবস্থান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। আর এছাড়াও মুর্শিদাবাদ, বিহার, উড়িষ্যা, মালদহ এই জায়গাগুলোতে এই জনপদটা গড়ে উঠেছিল। আচ্ছা, পুন্ড্র চলে গেল, গৌড় চলে গেল, এবার আমরা একটু আলোচনা করব রাঢ় জনপদ। অবস্থানটা দেখেন, এটা হলো রাঢ় জনপদ, এই জায়গাটা রাঢ়। তাহলে রাঢ়, এই রাঢ়টা ছিল ভাগীরথী নদীর পশ্চিম তীরে। রাঢ় কোথায় ছিল ভাই? রাঢ়ের অবস্থান হচ্ছে ভাগীরথী ভাগীরথী নদীর পশ্চিম তীরে। ভাগীরথী নদীর পশ্চিম তীরে রাঢ় জনপদের অবস্থান হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম তীরে। এইটার আরেকটা নাম ছিল সূক্ষ্ম। এই রাঢ়ের অপর নাম হচ্ছে সূক্ষ্ম। রাঢ় জনপদের অপর নাম হচ্ছে সূক্ষ্ম। বলে কি বললাম? সূক্ষ্ম। মানুষের আচরণই ছিল সূক্ষ্ম, সেখান থেকে রাঢ় জনপদের নামটা হয়েছে। আর এই রাঢ় জনপদের এইটার রাজধানী ছিল কটিবর্ষ। রাঢ় জনপদের রাজধানী হচ্ছে কটিবর্ষ। রাঢ়ের রাজধানী হচ্ছে কটিবর্ষ। রাঢ়ের রাজধানী কি ভাই? রাঢ়ের রাজধানী হচ্ছে কটিবর্ষ। এইটা এখন কোথায় আছে? এটা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে এটা আছে, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর। বর্তমান অবস্থান কোথায়? এই যে বর্তমান অবস্থান হলো পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর অর্থাৎ বাংলাদেশের দিনাজপুর একটা জেলা আছে, একইভাবে ভারতে একই নামে একটা জেলা আছে, তার নাম হলো পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর। তাহলে দেখো, ভাগীরথী নদীর পশ্চিম তীরে এই রাঢ় জনপদের অবস্থান, অপর নাম ছিল সূক্ষ্ম, আর এর রাজধানী ছিল কটিবর্ষ, যেটা বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের অবস্থান। তাহলে আমরা আলোচনা করছি 3টা জনপদ নিয়ে। একটা হচ্ছে পুন্ড্র জনপদ। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। যেটা বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী এই অঞ্চলে গড়ে উঠেছিল। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করেছি গৌড় জনপদ। পুন্ড্রের পর আলোচনা করলাম গৌড়, যেটা মুর্শিদাবাদ, বিহার, মালদহ, উড়িষ্যা এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এই জেলাতে গড়ে উঠেছিল। এই ঠিক গৌড়ের পরে আমরা আলোচনা করব রাঢ় জনপদ, যেটা গড়ে উঠেছিল ভাগীরথী নদীর পশ্চিম তীরটাতে, যেটা অপর নাম সূক্ষ্ম, রাজধানী কটিবর্ষ, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর এইটার অবস্থান। আচ্ছা, এইবার আমরা ঠিক আরেকটা জনপদ নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে বরেন্দ্র। দেখেন, আমরা আলোচনা করেছি পুন্ড্র, আলোচনা করেছি গৌড়, আলোচনা করলাম রাঢ়। এইবার এই মাঝখানটায় আলোচনা করব, যেটা হচ্ছে বরেন্দ্র জনপদ। বরেন্দ্র জনপদ, আমাকে একটু বলেন তো বরেন্দ্র তাহলে অবস্থান কোথায়? বরেন্দ্রের অবস্থান হচ্ছে গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী। আমরা জানি ভারত হয়ে এই যে নদীটা প্রবেশ করলো বাংলাদেশে, যেটা হলো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর ভেতর দিয়ে, তার নাম গঙ্গা। বাংলাদেশে প্রবেশকালীর নাম হয়ে যায় কি? পদ্মা। তাহলে এই গঙ্গা আর এই করতোয়ার মাঝখানে যে জায়গাটা আছে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি এই বরেন্দ্র অঞ্চল। এই বরেন্দ্র অঞ্চলের অবস্থান কোথায়? গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী। গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল। গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল। গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল হচ্ছে বরেন্দ্র অঞ্চল। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি উত্তরবঙ্গ। তাহলে বরেন্দ্র বলতে আমরা কি বোঝাচ্ছি? উত্তরবঙ্গকে বোঝাচ্ছি। উত্তরবঙ্গ। বরেন্দ্র বলতে আমরা উত্তরবঙ্গকে বোঝাচ্ছি। আচ্ছা, খেয়াল করেন, এই যে বরেন্দ্র যে জনপদটা, এইটা নিয়ে আমরা জানতে পারি কোথা থেকে? কার গ্রন্থ থেকে আমরা এটা নিয়ে জানতে পারি? বরেন্দ্র জনপদ নিয়ে আলোচনা করা হয় বা এটা জানার উৎস হলো আমাদের যে সন্ধ্যাকর নন্দীর গ্রন্থ আছে রামচরিতম।
সেই রামচরিতম গ্রন্থ থেকে। তাহলে দেখেন, খেয়াল করেন, এই বরেন্দ্র সম্পর্কে জানা যায়, বরেন্দ্র সম্পর্কে জানা যায় রামপালের রামপালের সভাকবি রামপালের সভাকবি রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দীর সন্ধ্যাকর নন্দীর সন্ধ্যাকর নন্দীর নন্দীর রামচরিতম গ্রন্থ থেকে। রামচরিতম 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 গ্রন্থ থেকে রামচরিতম গ্রন্থ থেকে। তাহলে এই সন্ধ্যাকর নন্দীর কোন গ্রন্থ? রামচরিতম গ্রন্থ। এই যে রামচরিতম গ্রন্থটা, এটা কিন্তু একটা আত্মজীবনীমূলক গ্রন্থ। সন্ধ্যাকর নন্দীর একটা লিখেছেন এটা, যেটা রামপালের আত্মজীবনীমূলক গ্রন্থ। কার গ্রন্থ? রামপালের আত্মজীবনীমূলক গ্রন্থের নামই হলো রামচরিতম, যেটা লিখেছেন সন্ধ্যাকর নন্দী। আর এই গ্রন্থের মধ্য থেকে আমরা বরেন্দ্র সম্পর্কে জানতে পারি। আমরা জানি যে সবচেয়ে প্রাচীন জাদুঘর, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাদুঘর বা বাংলাদেশের প্রথম জাদুঘর, বাংলাদেশের প্রথম জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর এই জাদুঘরের নাম হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর। বরেন্দ্র গবেষণা বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম হলো বরেন্দ্র গবেষণা জাদুঘর, যেটা রাজশাহীতে আছে। 1910 সালে এই বরেন্দ্র গবেষণা জাদুঘরটা প্রতিষ্ঠা করা হয়েছিল, 1910। তাহলে এই জনপদের নামে একটা জাদুঘর আছে, তার নাম হলো বরেন্দ্র গবেষণা জাদুঘর, যেটা আছে রাজশাহীতে। তাহলে আমরা পড়ছি, পুন্ড্র পড়েছি, গৌর পড়েছি, রার পড়েছি, বরেন্দ্র আলোচনা শেষ। পুন্ড্র, গৌর, রার, বরেন্দ্র আলোচনা আমরা ক্লিয়ার করলাম। ওকে, আমাকে একটু বলেন তো ভাই, যারা ক্লাস দেখছেন, আমাকে একটু বলেন যারা ক্লাসটা দেখছেন, ক্লিয়ার কিনা? পুন্ড্র, বঙ্গ, পুন্ড্র পুন্ড্র আলোচনা করলাম, গৌর করলাম, রার করলাম এবং বরেন্দ্র করলাম। এই পাশের জনপদগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন কিনা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন কিনা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন কিনা? কনসেপ্ট ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে একটু জানান যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করতে চাই হরিকেল নামক একটা জনপদ আছে। হরিকেল, এই যে জায়গাটা হরিকেল, নট অনলি হরিকেল, এইটাও হরিকেলের অংশ, এই জায়গাটাও হরিকেলের অংশ। তাহলে হরিকেল জনপদটা কোনটা? বাংলাদেশের একমাত্র, বাংলার একমাত্র পাহাড়ি জনপদ যেটা ছিল হরিকেল। তা দেখেন হরিকেল অবস্থান, এই হরিকেলটার অবস্থান কোথায়? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এবং এই যে সিলেট যে অঞ্চল আছে, সিলেট অঞ্চল, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল মিলে এই যে জনপদটা, এটাকে আমরা বলছি হরিকেল জনপদ। তাহলে এই যে দেখেন হরিকেল, এটা চট্টগ্রাম, এই সিলেট অঞ্চল, এই অঞ্চলটা নিয়ে যে জনপদটা ছিল তার নাম কি? হরিকেল। এটা হলো বাংলার সর্বপূর্ব দিকের জনপদ। বলো, কি বললাম? বাংলার সর্বপূর্ব দিকের জনপদ। এই জনপদটার, এটার বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে বাংলার সর্বপূর্ব দিকের জনপদ, বাংলার সর্বপূর্ব দিকের যে জনপদটা, সেটাকে আমরা হরিকেল জনপদ বলছি। এটা বেসিক্যালি একটা পাহাড়ি জনপদ, পাহাড়ি জনপদ এই হরিকেল জনপদ। পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন আসে যে বাংলার সর্বপূর্ব দিকের জনপদ কোনটা, সেটা নাম হচ্ছে হরিকেল জনপদ। তাহলে দেখেন, পুন্ড্র জনপদ বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, করতোয়া নদীর জায়গা। এদিকে আছে গৌর জনপদ চাঁপাইনবাবগঞ্জে, এদিকে বরেন্দ্র উত্তরবঙ্গকে বোঝাচ্ছি। আর এদিকে দেখেন রার জনপদ, অপর নাম কটিবর্ষ, যার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, যেটার বর্তমান অবস্থান মুর্শিদাবাদে। তাহলে পুন্ড্র আলোচনা শেষ, গৌর আলোচনা শেষ, বরেন্দ্র শেষ, এদিকে রার জনপদের আলোচনা শেষ। এরপর আমরা আলোচনায় কি আসলাম? আলোচনায় আসলাম হরিকেল জনপদ নিয়ে। হরিকেল। আচ্ছা দেখেন, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা? এরপরে আরেকটা জনপদ নিয়ে আলোচনা করতে চাই। হরিকেলের পরে আলোচনা করতে চাই সমতট নিয়ে। দেখেন, এই যে এইখানে হরিকেল চলে আসলো, এখানে হরিকেল, এর মাঝখানে অর্থাৎ এই যে এইদিকে আছে বঙ্গ। তাহলে বঙ্গ এবং হরিকেলের একটা মাঝখানে যে অংশটা আছে, সেটাকে আমরা বলছি কি? সমতট জনপদ। সমতট পরীক্ষায় আসে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে
করত, এই যে বঙ্গ এবং তোমার আপনার হরিকেলের মাঝখানে জনপদের নাম কি? তার নাম হচ্ছে সমতট। সমতটের অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী। সমতটের অবস্থান, সমতটের অবস্থান বৃহত্তর কুমিল্লা, অর্থাৎ কুমিল্লা কুমিল্লা নোয়াখালী মিলে এই অঞ্চলটাতে যে জনপদটা দেখা দেয় তার নাম ছিল সমতট। সমতট। আচ্ছা, তাহলে পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলায়, পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের নিকটবর্তী জনপদের নাম, পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের নিকটবর্তী যে জনপদটা তার নামই হচ্ছে সমতট। খেয়াল করেন, আমি একটু লিখি। পূর্ব এবং দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব, খেয়াল করেন, পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলার, দক্ষিণ পূর্ব বাংলায়, দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের নিকটবর্তী, বঙ্গের নিকটবর্তী জনপদ, বঙ্গের নিকটবর্তী যে জনপদটা আছে সেই জনপদটার নামই হচ্ছে সমতট। সেই জনপদটার নাম কি? সমতট। বঙ্গের নিকটবর্তী জনপদটার নাম হচ্ছে সমতট, যেটা কুমিল্লা এবং নোয়াখালীতে গড়ে উঠছে। আচ্ছা, এই যে সমতটটা আছে এটার রাজধানী কোথায় ছিল? এই সমতটের রাজধানী কোথায়? এই সমতটের রাজধানী হচ্ছে কুমিল্লা থেকে 12 মাইল পশ্চিম দিকে। বলো, কি বললাম? কুমিল্লা থেকে 12 মাইল পশ্চিম দিকে বড়কামতা নামক একটা জায়গায় রাজধানী স্থাপন করা হয়েছিল। তাহলে এই সমতটের রাজধানী কোথায় ছিল? এই সমতটের রাজধানী কোথায় ছিল? এই জায়গাটার রাজধানী ছিল বড়কামতা নামক একটা জায়গায়, যেটা বড়কামতা, যেটা ছিল কুমিল্লা থেকে 12 মাইল পশ্চিম দিকে। আর এই বড়কামতার পূর্ব নাম ছিল রোহিতগিরি। এই বড়কামতার পূর্ব নাম, খেয়াল করেন, বড়কামতার পূর্ব নাম হচ্ছে রোহিতগিরি। রোহিতগিরি, বড়কামতার পূর্ব নাম হচ্ছে রোহিতগিরি। তাহলে দেখেন, সমতটের রাজধানী ছিল বড়কামতা, বড়কামতার পূর্ব নাম হচ্ছে রোহিতগিরি। আর এই রোহিতগিরিটাকে আমরা বর্তমানে কি নামে জানি? এটার বর্তমান নাম হচ্ছে ময়নামতি। আমরা জানি না ময়নামতি বিহার আছে কুমিল্লায়? তাহলে এই যে রোহিতগিরিটা আছে, এই রোহিতগিরির বর্তমান নামটা হলো ময়নামতি। কি নাম ভাই? ময়নামতি। এটার বর্তমান নাম, এটার বর্তমান নাম, বর্তমান নাম কি? বর্তমান হচ্ছে ময়নামতি। ময়নামতি। আমরা দেখেছি এই ময়নামতি বিহার কোথায় পাওয়া যায়? কুমিল্লার ময়নামতি। ময়নামতি বিহার আছে কোথায়? কুমিল্লায়। কুমিল্লার ময়নামতি, কুমিল্লার ময়নামতি, তাই না? তাহলে দেখেন, আলোচনা করি, মনোযোগ দিয়ে শোনেন। তাহলে প্রশ্ন হতে পারে যে বঙ্গের নিকটবর্তী জনপদ কোনটা? সমতট। অথবা বঙ্গ এবং হরিকেলের মধ্যবর্তী জনপদ কোনটা? প্রশ্ন এসছে বিগত সময়ে, তার নাম হচ্ছে সমতট। তাহলে এইটা হলো পুন্ড্র, এইটা হলো গৌর, হচ্ছে বরেন্দ্র, রার, এদিকে হরিকেল আলোচনা করলাম, হরিকেল, আর এদিকে হচ্ছে বঙ্গের নিকটবর্তী সমতট জনপদ। তাহলে আমরা আলোচনা এখন করব বঙ্গ জনপদটা নিয়ে আলোচনা করব। বঙ্গ জনপদ সবচেয়ে বড় যে জনপদটা ছিল সেটাই ছিল বঙ্গ জনপদ। ক্লাসের স্লাইড দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এই যে বঙ্গ জনপদের অবস্থানটা দেখেন, এইটা হলো বঙ্গ জনপদ। আরো বিস্তৃতি ছিল বঙ্গ জনপদ। তাহলে বঙ্গের অবস্থান কোথায় ছিল? বৃহত্তর ঢাকা। বঙ্গের অবস্থান কোথায়? বঙ্গের অবস্থান হচ্ছে বৃহত্তর ঢাকা। বৃহত্তর ঢাকা, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, ময়মনসিংহ, ফরিদপুর। তাহলে বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ এবং ফরিদপুর, বরিশালের কিছু অংশ, বরিশালের কিছু অংশ, আর কি? বরিশালের কিছু অংশ, বরিশালের কিছু অংশ, বরিশালের কিছু অংশ মিলে যে জনপদটা গড়ে ওঠে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি বঙ্গ, বলছি বঙ্গ। এই জনপদটার নাম হচ্ছে বঙ্গ। আচ্ছা, খেয়াল করেন, মনোযোগ দেন। এই যে বঙ্গ জনপদটা, এটা হলো সবচেয়ে বড় জনপদ, বাংলার সবচেয়ে সর্ববৃহৎ জনপদ। সর্ববৃহৎ জনপদের নাম হচ্ছে বঙ্গ। সবচেয়ে বড় যে জনপদটা তার নাম কি? বঙ্গ জনপদ। সবচেয়ে বড় জনপদের নাম কি? বঙ্গ। তাহলে পুন্ড্র আলোচনা হলো, গৌর আলোচনা হলো, রার হলো, বরেন্দ্র আলোচনা হলো, হরিকেল আলোচনা করলাম, সমতট আলোচনা করলাম, বঙ্গ আলোচনা করলাম।
আর একটা জনপদ বাকি আছে, তার নাম হলো চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ জনপদ। দেখেন এই যে চন্দ্রদ্বীপ যে জনপদটা ছিল, খেয়াল করেন, চন্দ্রদ্বীপ যে জনপদটা, এটা অনেক ভূগোলবিদ ইতিহাসবিদরা এটাকে বরিশালের অংশ হিসেবে চিহ্নিত করেছেন। চন্দ্রদ্বীপ অর্থাৎ চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড বা প্রাণ কেন্দ্রটাই ছিল বরিশাল। তাহলে এই চন্দ্রদ্বীপ জনপদের অংশ কোনটা? এই চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত কোনটা ছিল? বরিশাল। চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত ছিল বরিশাল, অর্থাৎ চন্দ্রদ্বীপের প্রাণ কেন্দ্রই ছিল বরিশাল। আর এই জন্যই আমরা বরিশালের পূর্ব নাম বলি চন্দ্রদ্বীপ। বরিশালের পূর্ব নাম কি? চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ। আচ্ছা, খেয়াল করেন, তাম্রলিপি বা তাম্রলিপি বা তমলিটিস, যেটা এই যে তাম্রলিপি, হ্যাঁ, এই যে তাম্রলিপি, গ্রিক পণ্ডিত যিনি ছিলেন টলেমি, এই টলেমির মানচিত্রের মধ্যে বাংলার একটি বন্দর নগরীর উল্লেখ পাওয়া যায়। এই যে তাম্রলিপি, এটা হচ্ছে বাংলার একটি বন্দর নগরী। বাংলার একটি বন্দর নগরী, বাংলার একটি বন্দর নগরী হচ্ছে এই তাম্রলিপি। এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে পণ্ডিত টলেমির মানচিত্রে, টলেমি বাংলার যে মানচিত্র করেছিলেন সেখানে তিনি এটা দেখিয়েছিলেন। তাহলে টলেমি এই টলেমির মানচিত্রে আমরা কি দেখতে পাই? টলেমির মানচিত্রে আমরা দেখতে পাই এই তাম্রলিপির কথাবার্তা। তাম্রলিপ্তি নিয়ে তিনি আলোচনা করেছেন। প্রাচীন একটি বন্দর নগরীর নাম হচ্ছে কি? তাম্রলিপ্তি। বন্দর নগরীর নাম কি ব্রাদার? তাম্রলিপ্তি। যারা আমাদের জবের প্রস্তুতি নিচ্ছেন ভাই বোনরা, জবের প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই ক্লাস করা ফরজ। সত্যি জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ক্লাস। এখান থেকে আপনি কোশ্চেন কমন পাবেন এবং এই টপিক আপনাকে পারতেই হবে, পড়তেই হবে, কোনো উপায় নাই। আচ্ছা, খেয়াল করেন, বাংলায় আর কয়েকটা রাজ্যের উল্লেখ পাওয়া যায়। সেটা হচ্ছে এই যে বাংলাটা আমরা দেখছি, এর আগেও ছিল একটা রাজ্য, তার নাম হচ্ছে গঙ্গা রিডাই বা গঙ্গা ঋদ্ধি রাজ্য। তাহলে এই যে গঙ্গা রিডি বা গঙ্গা ঋদ্ধি যে রাজ্য, এটার অস্তিত্ব কাল কখন জানেন? খ্রিস্টপূর্ব 4র্থ শতক। যেমন আমরা একটু লিখে রাখি যে গঙ্গা ঋদ্ধি রাজ্যের গঙ্গা রিডাই বলি বা গঙ্গা রিডি বলি, গঙ্গা রিডি, এই গঙ্গা রিডি রাজ্যের অস্তিত্ব কালটা ছিল কত? খ্রিস্টপূর্ব 4র্থ শতক। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে এই গঙ্গা রিডি রাজ্যের অস্তিত্ব কাল ছিল। এবং আমরা দেখি যে এই গঙ্গা রিডি রাজ্যের যখন অস্তিত্ব ছিল, তখন গ্রিক সম্রাট ছিলেন আলেকজান্ডার। গ্রিক সম্রাট কে ছিলেন? আলেকজান্ডার। আর ওই সময়কালের যে গ্রন্থ আছে, প্রাচীন গ্রিকদের যে গ্রন্থ এবং রোমানদের যে গ্রন্থ, গ্রিক গ্রন্থ এবং রোমানদের গ্রন্থ, এই যে টলেমি, গ্রিক এবং রোমানদের যে গ্রন্থ আছে, রোমান গ্রন্থ, গ্রিক এবং রোমানদের যে গ্রন্থ আছে, এই গ্রন্থ থেকে কিন্তু আমরা গঙ্গা রিডি সম্পর্কে জানতে পারি। তাহলে গ্রিক লেখনী বা রোমানদের লেখনী থেকে আমরা কি জানতে পারি? গঙ্গা রিডি রাজ্য সম্পর্কে জানতে পারি এবং আলেকজান্ডার সম্পর্কে জানতে পারি। এটা কিন্তু পরীক্ষা আসছে যে গঙ্গা রিডি রাজ্যের অস্তিত্ব কাল ছিল কখন? খ্রিস্টপূর্ব 4র্থ শতকে। খ্রিস্টপূর্ব কত? 4র্থ শতকের দিকে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে চন্দ্রদ্বীপ নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা সবগুলো জনপদ একসাথে একবার একটু খেয়াল করি, সবগুলো জনপদ একসাথে একটু খেয়াল করার চেষ্টা করি। দেখেন, রিভিশন করি। পুন্ড্র জনপদ বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদটা হলো পুন্ড্র জনপদ। আচ্ছা, গৌড় বাংলাদেশের একমাত্র জেলা যেটা চাঁপাই নবাবগঞ্জে আছে, বাংলাদেশের একমাত্র জেলা গৌড় জনপদের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে রাঢ় জনপদ ভাগীরথী নদীর পশ্চিম তীরে, রাজধানী কর্ণসুবর্ণ, বর্তমানে যেটা মুর্শিদাবাদ। তাম্রলিপ্তি বন্দর নগরী হিসেবে আমরা এটা ইতিহাসে উল্লেখ পাই, বন্দর নগরী। আচ্ছা, এবার আসেন বরেন্দ্র জনপদ, এই যে অধিকাংশ রংপুর, দিনাজপুর, রাজশাহীর এই উত্তরবঙ্গটা নিয়ে বরেন্দ্র জনপদটা গড়ে উঠেছিল, বরেন্দ্র। আচ্ছা, এরপরে দেখেন বঙ্গ জনপদ, বাংলার সর্ববৃহৎ জনপদ। বঙ্গ সর্ববৃহৎ জনপদের নাম হচ্ছে বঙ্গ। হরিকেল, এই যে হরিকেল, এইটা আর এইটা, হরিকেল জনপদ। এই দুইটা জনপদ কোথায়? সিলেট অঞ্চলে দেখতে পাই, পার্বত্য চট্টগ্রাম,
পাহাড়ি জনপদ, এটা সর্বপূর্ব দিকের জনপদ, আর বঙ্গ হচ্ছে সবচেয়ে বড় জনপদ। আর এদিকে যেটা আছে চন্দ্রদ্বীপ, সেই চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশালে আছে, চন্দ্রদ্বীপ বরিশাল। ওকে, তাহলে এই যে জনপদ গুলো বললাম, ক্লিয়ার হয়েছে কিনা, কনসেপ্ট ক্লিয়ার কিনা ভাই? বলেন তো কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন কিনা? যারা দেখছেন সবাই একটু সবার রেসপন্সটা চাই, সবাই বলেন ক্লিয়ার হয়েছেন কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকেন বলেন আলহামদুলিল্লাহ, ডান। যদি ক্লিয়ার হয়ে থাকেন বলেন আলহামদুলিল্লাহ, ডান। যদি ক্লিয়ার হয়ে যান তাহলে বলেন আলহামদুলিল্লাহ, ডান। যদি ক্লিয়ার হয়ে গেলে বলেন আলহামদুলিল্লাহ, ডান। আচ্ছা, আমরা এবার একটু প্রশ্ন সলভের দিকে যাব। 1 নম্বর প্রশ্নের দিকে আসেন। প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তর ঢাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? আচ্ছা, তাহলে দেখেন, সমতট, এই সমতট হচ্ছে কুমিল্লা নোয়াখালী। সমতট কি? কুমিল্লা এবং নোয়াখালী। সমতট কি বললাম? কুমিল্লা এবং নোয়াখালী সমতট, তাই না? কুমিল্লা এবং নোয়াখালীতে যে জনপদটা গড়ে উঠেছিল তার নাম কি? সমতট জনপদ, সমতট। আচ্ছা, তাহলে দেখেন এরপরে আসেন পুন্ড্র জনপদ। এই পুন্ড্র জনপদ কোথায়? পুন্ড্র জনপদ আমরা দেখেছি রংপুর, দিনাজপুর, আমি বগুড়া লিখলাম, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী এই অঞ্চলে। তাহলে আর বঙ্গ জনপদ বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশালের কিছু অংশ নিয়ে। তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার হচ্ছে এই বঙ্গ জনপদ। বৃহত্তর ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার সমতট বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত? সমতট। তাহলে দেখেন, সমতট কুমিল্লা সমতটের অন্তর্ভুক্ত। কুমিল্লা সমতটের অন্তর্ভুক্ত, কিন্তু আবার ঢাকা হলো বঙ্গের অন্তর্ভুক্ত। ঢাকা বঙ্গের অন্তর্ভুক্ত। খেয়াল করেন, ময়মনসিংহ, এই ময়মনসিংহ বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। এই যে ময়মনসিংহ বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত, ময়মনসিংহ বঙ্গ অন্তর্ভুক্ত। এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি তাহলে? কুমিল্লা এবং নোয়াখালী। কুমিল্লা এবং কি? নোয়াখালী। কুমিল্লা এবং নোয়াখালী। আচ্ছা, 3 নম্বর প্রশ্নের দিকে তাকাই। প্রশ্ন নাম্বার 3, বাংলার প্রাচীন জনপদ কোনটা? তাহলে চেয়েছে প্রাচীন জনপদ, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? তাহলে এগুলো সবগুলাই প্রাচীন, কিন্তু এর মধ্যে এগুলো সবগুলাই প্রাচীনতম। এগুলোই হচ্ছে সবগুলাই প্রাচীনতম জনপদ। এগুলো সবগুলাই প্রাচীনতম জনপদ। এর মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটা? সবচেয়ে প্রাচীন হলো পুন্ড্র জনপদ, হলো সবচেয়ে প্রাচীন। তাহলে 3-এর অ্যান্সার কি? 3-এর অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানায় অবস্থিত? দেখেন তো এটা পারেন কিনা, একটু চিন্তা ভাবনা করে এটা অ্যান্সার করেন। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানায় আছে? বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানায়। তাহলে খেয়াল করেন, সুরমা, এটা তো সিলেট, সুরমা তো সিলেটের দিকে আছে। সুরমা তো কি কোথায় আছে? সিলেটের দিকে। সিলেট মানে কি? এটা তো হরিকেল, সিলেট মানে হরিকেল, তাহলে এটা হবে না। যমুনা, মেঘনা, পদ্মা, তাহলে এর মধ্যে কোনটা? দেখেন, তাহলে দেখেন পদ্মা, এই পদ্মার ভারতীয় নাম যেটা ছিল গঙ্গা। তাহলে এই গঙ্গা জনপদটা কি উত্তরাঞ্চলে না বঙ্গের উত্তর দিকে? না বঙ্গের উত্তর দিকে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে এটা ঢুকলো। তাহলে অ্যান্সার কি? পদ্মা। ওকে, আসেন 5 নম্বর, প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? কোন জনপদটি পূর্বাংশ বা পূর্ব দিকের জনপদ? বাংলার কোন জনপদটা পূর্ব দিকের জনপদ? দেখেন, হরিকেল জনপদ, এটা চট্টগ্রাম, সিলেট অঞ্চলে এই জনপদটা অবস্থিত, এই জন্য হরিকেল। আর সমতট হচ্ছে কুমিল্লা, বরেন্দ্রভূমি তো রাজশাহী, রার তো কোটিবর্ষ, আমরা দেখলাম, পড়লাম। 6 নম্বর, প্রাচীন বাংলার হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। হরিকেল, রাজশাহী হলো বরেন্দ্র জনপদ, খুলনা, চট্টগ্রাম। তাহলে এই যে চট্টগ্রাম হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। হরিকেল, অ্যান্সার হচ্ছে চট্টগ্রাম, হরিকেল। ভাই আপনি সব পারবেন, আপনি সবই পারবেন, জাস্ট আপনি আমার সাথে রেসপন্স করেন, আমার সাথে লেগে থাকেন, দেখবেন সব আপনি পারবেন। আপনার জনপদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে জনপদের কনসেপ্ট। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটা? বসতি বা নগরী, বসতি, নগরী বা নগর
নগর চেয়েছে, নগর কোনটা? তাহলে দেখেন নগরী সোনারগাঁ নারায়ণগঞ্জে আছে, পাহাড়পুর নওগাঁতে আছে, ময়নামতি কুমিল্লাতে আছে, আর এই পুন্ড্রবর্ধনটা মহাস্থানগড়, যেটা পুন্ড্র জনপদের নগরী ছিল। এই জন্য অ্যান্সার কি পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর। এখানে আপনাকে বলতে পারতো যে পুন্ড্র নগরও বলতে পারতো, অবলিক দিয়ে পুন্ড্রনগর, অ্যান্সার পুন্ড্রনগর হয়ে যেত। 8 নাম্বার, গঙ্গা রিডাই রাজ্যের অস্তিত্বকাল। গঙ্গা রিডাই রাজ্যের অস্তিত্বকাল দেখেন, আমি বলেছিলাম যে আলেকজান্ডারের সময়কালে, গ্রিক বীর আলেকজান্ডারের সময়কালে, তার রাজত্বকালে গঙ্গা রিডাই রাজ্যের অস্তিত্বকাল সম্পর্কে জানা যায়। তাহলে এই যে খ্রিস্টপূর্ব 4র্থ শতকে, খ্রিস্টপূর্ব কত শতক? 4র্থ শতকে গঙ্গা রিডাই রাজ্য সম্পর্কে জানা যায়। ওকে, 9 নাম্বার প্রশ্ন, গঙ্গা রিডাই রাজ্য সম্পর্কে জানার উৎস কি? জানার উৎস কি, অর্থাৎ গ্রন্থ আমরা কাদের থেকে জানতে পাই? হিন্দু ধর্মগ্রন্থ, বৌদ্ধ ধর্মগ্রন্থ, চৈনিক পরিভ্রাজকদের বিবরণ, নাকি গ্রিক লেখকদের বিবরণ? তাহলে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে গ্রিক এবং রোমান যে লেখক আছে, সেই গ্রিক এবং রোমান লেখকদের থেকে আমরা জানতে পারি। যেমন গ্রিক টলেমি, এই টলেমির যে গ্রন্থ, সেই টলেমির গ্রন্থ থেকেও কিন্তু আমরা গঙ্গা রিডাই রাজ্য সম্পর্কে জানতে পারি। অ্যান্সার হচ্ছে 3। 10 নাম্বার, গঙ্গা রিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি কে ছিলেন? আলেকজান্ডার। গ্রিক সেনাপতি কে ছিলেন? আলেকজান্ডার। আর সিজার ছিলেন রোমান সম্রাট। এই সিজার ছিলেন কে? রোমান সম্রাট ছিলেন সিজার। নেপোলিয়ন তো ফ্রান্স। কুষ্টিয়া জেলা, এইবার এইটা অ্যান্সার করেন, কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? একটু ভেবেচিন্তে অ্যান্সার করতে হবে। কুষ্টিয়া কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? কুষ্টিয়া কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? ভেবেচিন্তে উত্তর করেন। দেখেন পুন্ড্র, এই পুন্ড্র তো হবার সুযোগ নাই। বগুড়া, রংপুর, দিনাজপুর এই অঞ্চলটা উত্তরবঙ্গ ছিল পুন্ড্র। রাঢ় জনপদ, রাঢ় হওয়ার কোনো সুযোগ নাই। এবার আসেন সমতট, কুমিল্লা নোয়াখালী মিলেছিল সমতট। তাহলে এবার বাকি থাকে কি? বঙ্গ। তাহলে বঙ্গ কি ছিল? বঙ্গ ছিল ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর। তাহলে এই যে ফরিদপুরের নিকটবর্তী অঞ্চল যেটা, সেটাই কি? কুষ্টিয়া বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। 12 নম্বর, বর্তমানে বৃহত্তর বরিশাল। তাহলে আমরা বরিশালকে জানি চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত। আমরা জানি বরিশাল চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত, আবার বরিশাল বঙ্গেরও কিছু অংশ নিয়ে গঠিত হয়। বরিশালের কিছু অংশ বঙ্গতে আছে। এখন এরপরে বলছে বরিশাল ও ফরিদপুর এলাকা। এই ফরিদপুর মানে তো আমরা একদম বেসিক্যালি বঙ্গ জানি, ফরিদপুর তো বঙ্গ জনপদ অন্তর্ভুক্ত। তাহলে প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? তাহলে যে দেখেন এখানে শুধু বরিশাল বললে আমরা চন্দ্রদ্বীপ দাগাতাম, যেহেতু বরিশাল এবং ফরিদপুর বলেছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বঙ্গ। আমি কি বোঝাতে পারছি ভাইরা? যদি বোঝাতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। পারতেছেন তো? আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? সমতট, বগুড়া, দিনাজপুর এই অঞ্চলটা কি? পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত। এইদিকে পুন্ড্র চলে যাবে। কুমিল্লা, নোয়াখালী, এই কুমিল্লা নোয়াখালী হচ্ছে এই সমতটের অন্তর্ভুক্ত। সমতট। ঢাকা, ময়মনসিংহ, এটা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। ঢাকা, ময়মনসিংহ। সিলেট অঞ্চল, এই সিলেট অঞ্চল হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। হরিকেল। দেখেন সব আপনি পারবেন, আপনি সব প্রশ্ন পারবেন ইনশাআল্লাহ। আমি এতটুকু বলতে পারি, আপনি সব প্রশ্ন পারবেন, জাস্ট আমার সাথে ক্লাসগুলো করেন। শালবন বিহারটা কোথায় আছে? শালবন বিহার প্রত্নস্থানটি কোথায় আছে? তাহলে দেখেন কুমিল্লার যে ময়নামতি, তাহলে এই যে কুমিল্লার ময়নামতি, এই শালবন বিহার কোথায় আছে? কুমিল্লায় আছে, কুমিল্লায়। তাহলে এই কুমিল্লা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? কুমিল্লা কোন জনপদ? এই যে কুমিল্লা এবং নোয়াখালী সমতটের অন্তর্ভুক্ত ছিল। তাহলে অ্যান্সার কি? সমতট, শালবন বিহার। ময়নামতি বিহার, শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, এগুলো কোথায় আছে লিখে দিচ্ছি। এই যে ময়নামতি, তারপরে হচ্ছে আনন্দ বিহার, ময়নামতি বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, ময়নামতি বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, শালবন বিহার, এগুলো সবগুলো কোথায় আছে? কুমিল্লাতে আছে।
15 নম্বর পর্যন্ত পিরোজপুর, পিরোজপুর জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? তাহলে দেখেন হরিকেল, এটা তো হওয়ার কোনো সুযোগ নাই। আমরা হরিকেল কি দেখলাম? সর্বপূর্ব দিকের জনপদ। হরিকেল মানে কি? সর্বপূর্ব দিকের জনপদ। তাহলে পূর্ব দিকে কি পিরোজপুর আছে? না। বঙ্গ, বঙ্গ তো ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর এই অঞ্চলগুলো বঙ্গ। সমতট, কুমিল্লা নোয়াখালী মিলে সমতট, কুমিল্লা এবং কি নোয়াখালী মিলে সমতট। তাহলে বাকি থাকে চন্দ্রদ্বীপ। এই যে বরিশাল বললাম, বরিশাল বললাম না, বরিশাল চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত। তাহলে পিরোজপুর কোথায় আছে? বরিশালের পাশেই তো। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে চন্দ্রদ্বীপ। ইজি লাগছে না কঠিন লাগছে? সহজ লাগছে না কঠিন লাগছে জানাবেন। 16 নম্বর প্রশ্ন, বাংলাদেশের একটা প্রাচীনতম জনপদ, অপশন বুঝতে হবে। বাংলাদেশের একটা প্রাচীনতম জনপদ, যদি তোমাকে বলতো যে প্রাচীন জনপদ কোনটা, তাহলে তুমি দাগাইতা পুন্ড্র। এখন তোমাকে বলেছে প্রাচীনতম জনপদ, প্রাচীনতম অর্থাৎ প্রাচীন গুলার মধ্যে, প্রাচীন জনপদের কোন একটা, প্রাচীন জনপদের কোন একটি জনপদকে বোঝাচ্ছে প্রাচীনতম। তাহলে আসেন, সোনারগাঁ, সোনারগাঁ একটা স্থানের নাম, যেটা কোথায় আছে? নারায়ণগঞ্জে আছে। এই সোনারগাঁয়ের পূর্ব নাম হলো, সোনারগাঁয়ের পূর্ব নাম হলো সুবর্ণগ্রাম। সোনারগাঁয়ের পূর্ব নাম হচ্ছে সুবর্ণগ্রাম। সোনারগাঁয়ের পূর্ব নাম সুবর্ণগ্রাম। এবার আসো হরিকেল, এটা একটা জনপদের নাম, হরিকেল। তাহলে অ্যান্সার হরিকেলই হবে। ওকে, ভুলুয়া, এটা হলো নোয়াখালীর পূর্ব নাম। নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে ভুলুয়া। হিমালয় কন্যা বলা হয় পঞ্চগড়কে। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে হরিকেল। প্রাচীন বাংলার ইতিহাসে, প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী, গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলকে আমরা কি বলছি? গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল। অ্যান্সার করো। গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল, আমরা অলরেডি পড়িয়েছি এটা, গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল। তাহলে দেখো সমতট, কুমিল্লা, নোয়াখালী। হরিকেল, হরিকেল ওই যে চট্টগ্রাম আর সিলেটের অঞ্চলের দিকে আছে। বরেন্দ্র, তাহলে এই বরেন্দ্র অঞ্চলটাই তো বলেছিলাম যে গঙ্গা, গঙ্গা এবং হচ্ছে করতোয়া নদী, সেই করতোয়া নদীর মাঝখানে যে উত্তরবঙ্গ অঞ্চলটা আছে বরেন্দ্র ভূমি, সেটা হচ্ছে যেটা পাল রাজাদের পিতৃভূমি ছিল, এই বরেন্দ্র অঞ্চল। 18 নম্বর প্রশ্ন, বাংলার একটি প্রাচীন জনপদের নাম বলো। দেখো, বাংলার একটা প্রাচীন জনপদের নাম, প্রাচীন একটি প্রাচীন জনপদ। এখানে, এখানে রার, এখানে রারটা হলো একটা জনপদের নাম, রার হলো একটা জনপদের নাম। চট্টলা, এই চট্টলা হচ্ছে চট্টগ্রামের পূর্ব নাম, চট্টলা চট্টগ্রামের পূর্ব নাম। শ্রীহট্ট, এটা হচ্ছে সিলেটের পূর্ব নাম, সিলেটের পূর্ব নাম। তাহলে জনপদ, এখানে একটাই জনপদ আছে, সেটা হলো রার জনপদ, আর বাকিগুলো পূর্ব নাম। তাহলে অ্যান্সার কি? রার। 19 নম্বর প্রশ্ন, প্রাচীন রার জনপদের অবস্থান কোথায়? রার জনপদের অবস্থান কোথায়? বগুড়াতে না, কুমিল্লাতে না, বরিশালেও না। রার কোথায় আছে? যেটা বর্ধমানে, মুর্শিদ, বর্ধমান। কোথায় আছে ভাই? বর্ধমানে আছে রার। রারের রাজধানী ছিল কটিবর্ষ। 20 নম্বর প্রশ্নের দিকে তাকাই, বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? প্রাচীনতম বন্দরের নাম আমরা একটা দেখলাম, এই যে তাম্রলিপ্তি বন্দর। প্রাচীনতম বন্দরের নাম কি? তাম্রলিপ্তি বন্দর, তাম্রলিপ্তি। ওকে, তাহলে দেখেন আমরা আলোচনা করছিলাম প্রাচীন জনপদ নিয়ে। প্রাচীন জনপদ, প্রাচীন জনপদ পড়ানোর পরে এই টপিকের 20টা প্রশ্ন সলভ করায় দিলাম। অর্থাৎ বিসিএস চাকরি পরীক্ষায় বিভিন্ন জায়গায় যে ধরনের প্রশ্নগুলো হয়েছে সবগুলো প্রশ্ন আমি নিয়েছি। বিসিএস প্রাইমারি নিয়োগ, শিক্ষক নিবন্ধন, অ্যাডমিশন টেস্টের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমি আজকে ক্লাসে নিয়েছি। তাহলে আমরা আরেকবার জাস্ট একটা রিভিশন দিয়ে ফেলবো। বাংলায় যে 16টা জনপদের উল্লেখ পাওয়া যায়, সেই 16টা জনপদের উল্লেখের মধ্যে 15 জনপদ হলো সবচেয়ে প্রাচীন জনপদ। বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহীর অঞ্চল নিয়ে গঠিত হয় 15 জনপদ। আমরা গৌর জনপদ, বাংলাদেশের একমাত্র জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা, সেই জেলাটা নিয়ে গৌর জনপদ অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে বরেন্দ্র জনপদ উত্তরবঙ্গকে বোঝায়। গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী জায়গা হলো বরেন্দ্র জনপদ। রার জনপদ ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত রার, রাজধানী কটিবর্ষ, কর্ণ সুবর্ণ, বর্তমানে যেটা মুর্শিদাবাদে। আচ্ছা, তাম্রলিপি, টলেমির উপন্যাস অবলম্বনে, টলেমির গ্রন্থ অবলম্বনে আমরা প্রাচীনতম একটা বন্দর যেটা দেখি, বন্দর নগরী তাম্রলিপ্তি।
আচ্ছা, বঙ্গ জনপদ সবচেয়ে বড় যে জনপদ, বাংলার সবচেয়ে বড় জনপদ ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ নিয়ে বঙ্গ জনপদটা গঠিত হয়েছিল। এই বঙ্গের অন্তর্ভুক্ত ছিল আবার বরিশালের কিছু অংশ। তো অনেক ইতিহাসবিদ এই বরিশালকে চন্দ্রদ্বীপের প্রাণকেন্দ্র হিসেবে চিন্তা করেন। তাহলে চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশালের অন্তর্ভুক্ত, মানে চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত ছিল বরিশাল, পিরোজপুর আর আশেপাশে অঞ্চল। হরিকেল জনপদ, হরিকেলটা ছিল এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলটা। আর এদিকে সমতটটা হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী। বঙ্গ এবং হরিকেলের নিকটবর্তী যে জনপদটা ছিল সেটাকে আমরা সমতট জনপদ বলছি, সমতট। ওকে, আমাকে বলেন আজকের এই ক্লাসটা পুরোটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, এবং আজকের ক্লাসের পিডিএফ ও আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব। কিন্তু তার আগে আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সেই ইউটিউব চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, তাহলে আপনি খুব ইজিলি এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। আমরা এই ক্লাসটা ইউটিউবে আপলোড করে দিব। আপনারা জানেন আমরা আমাদের ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রতিনিয়ত পরীক্ষা নেই। আপনারা যদি কেউ প্রতিনিয়ত পরীক্ষা দিতে চান আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে আপনি সরাসরি চলে যাবেন www.ornobgk.com, www.ornobgk.com। এখানে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, এই ওয়েবসাইটে লগ ইন করে নেবেন, তাহলে আপনি ফ্রিতে পরীক্ষা দিতে পারবেন। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ণব স্যার নামে ইউটিউব চ্যানেল। আপনি অর্ণব স্যারে চলে যাবেন। আমরা প্রতিনিয়ত সেখানে রেগুলার ক্লাসগুলো আপলোড করে দিচ্ছি, প্রতিনিয়ত আপলোড করছি। আপনি ভিডিওতে গেলে দেখতে পাবেন আমরা প্রতিনিয়ত সেখানে ক্লাসগুলো আপলোড করছি। আজকের ক্লাসও এই যে কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। সো অর্ণব স্যারের যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অর্ণব স্যার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার আপনাদের সাথে আমার দেখা হবে জবের প্রস্তুতি নিয়ে, প্রাইমারি যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।